পদে টিকে গেলেন বিএনপির কারণে। আমরা এটা দেখেছি, জুলাই আন্দোলনে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ ও বিএনপির ইচ্ছা না থাকায় নিষিদ্ধ হচ্ছে না। খোদ প্রধান উপদেষ্টা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে কথা বলেছেন। কিন্তু আওয়ামী লীগ পালিয়ে প্রবাসী, তারা যুক্তরাজ্য জাপানে রাজনৈতিক সভা করছে, সেখানে শেখ হাসিনা অডিওতে বক্তব্য দিচ্ছেন। প্রবাসে সক্রিয় আওয়ামী লীগকে কি দেশে সুযোগ দেওয়া উচিত নাকি অনুচিত? আপনার অবস্থাটা আমি একটু শুনতে চাই, এবং একইভাবে মান্না ভাইয়ের অবস্থাটা আমি শুনতে চাই। যে মানে আমরা নেতা বা জনগণের পার্সপেক্টিভটা শুনলাম, আপনাদের পার্সপেক্টিভ একটু শুনতে চাই। বেসা ফারানা, আমি কি আগের আলোচনা থেকে প্লিজ প্লিজ হ্যাঁ আচ্ছা, দেখুন, বাংলাদেশের পলিটিক্যাল যে সিস্টেম, তাতে পার্লামেন্টারিয়ান কারা হবেন বা পার্লামেন্টারিয়ানদের কাজটা কি, যে সংসদ সদস্যের কাজ কি, এটা কিন্তু দেশের মানুষ খুব পরিষ্কার না। তারা মনে করে সংসদ সদস্যের কাজ হলো ব্রিজ, কালভার্ট, রোড নির্মাণ করা, এবং এটা নির্মাণ করতে গিয়ে তাকে সরকারের একেবারে সাথের লোক হতে হবে, তাহলে তার পক্ষে সহজ হবে এই প্রকল্পগুলো পাশ করিয়ে নিয়ে আসা। এবং যারা সংসদ সদস্য হন তারাও বিশ্বাস করেন তাদের কাজ হলো এই ব্রিজ, রোড, কালভার্ট নির্মাণ করা, এবং এই নির্মাণ থেকে 10%, 15%, 20% তাদের পকেটে নেওয়া। এটা হচ্ছে একটা মিউচুয়াল আনরিটেন এগ্রিমেন্টের মতন, জেন্টলম্যান এগ্রিমেন্ট। কিন্তু আসলে তো একজন সংসদ সদস্যের কাজ সেটা নয়। একজন সংসদ সদস্যের কাজ পলিসি মেক করা, একজন সংসদ সদস্যের কাজ আইন প্রণয়ন করা, একজন সংসদ সদস্যের কাজ সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখা। দেখুন, সংসদের 70 অনুচ্ছেদ সংবিধানের, আমরা যে এটা নিয়ে এত লাফালাফি করছি, আচ্ছা, সংবিধানের 70 অনুচ্ছেদে অনুযায়ী 54 বছরে দলের সমালোচনা করে কোন সংসদ সদস্যকে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতে শুনেছেন? আপনারা তো সংসদের বাইরে ছিলেন 15 বছর, আপনাদের তো 70 অনুচ্ছেদ ছিল না। আমরা কি দেখেছি আপনারা দলের সমালোচনা করে পল্টন ময়দানে বক্তৃতা দিয়েছেন? আপনি পল্টন ময়দানে তো 70 অনুচ্ছেদ নাই। আমরা পল্টন ময়দানে বক্তৃতা দেই না। আমরা এতই মাইরের উপরে ছিলাম, আমি আমার ব্যক্তিগতটা বলতে পারি, যে আমি ওই মাইরের বর্ণনা দিতে দিতে, আর যাকে আনা হতো আমার সাথে, সে ওই মারকে ডিফেন্ড করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যাইতো যে কনস্ট্রাকটিভ আলোচনার জায়গাটাই তো ছিল না। আপনি বলেন তো, সাংবাদিক হিসেবে খালেদ মহিউদ্দিন, গত 15 বছরে যদি দুই দল নিয়ে এসে বসছেন, কোনো কনস্ট্রাকটিভ আলোচনা সেই অর্থে গঠনমূলক আপনারা কি করতে পারছেন খালেদ ভাই? ছিল না, ওই পরিবেশ ছিল না। এটা বইলা তো লাভ নাই। তো এখনই বা কত গঠনমূলক আলোচনা হয়, এই প্রশ্নও তো আমি বলতে পারি। আমি তো তবু কিছু কথা বলি ভাই, হ্যাঁ, এর বাইরে তো আমি আর কাউকে কোনো কথা বলতে শুনি না। এই অভ্যুত্থানটা হচ্ছে এক পালের জায়গায় আরেক, বিষয়টা তো তার না রে ভাই। রাইট, মিস্টার ফারানা, আপনি যদি ওইটা একটু বলতেন যে শেখ হাসিনা যে অডিওতে বক্তব্য দিতেছেন প্রবাসী বিভিন্ন জায়গায়, ওইটা দিয়ে একটু মন্তব্য করতেন। জি হ্যাঁ, ওটা নিয়ে আমার মন্তব্য খুব পরিষ্কার। আমরা শুরুতেই শুনলাম যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। পালাতে দিল কারা? এক, কেন তাকে? আমি জানি সেনাবাহিনীর সাহায্য নিয়ে তিনি বিমানে করে পালিয়ে গেছেন দেশ থেকে। সেনাবাহিনী তাকে তার হেফাজতে নিতে পারতো কিনা, এই প্রশ্ন আমি রাখি। কারণ তিনি তো আসলে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে 2000 হত্যাকাণ্ড, 25,000 মানে কি বলে অ্যাসল্ট, এবং প্রায় 1,500 মানুষের চোখ হারানোর সঙ্গে সম্পৃক্ত, তাই না? দুর্নীতি সরিয়ে রাখি। দুই হলো 800 সামথিং এর একটা তালিকা নাকি ছিল সেনাবাহিনীর কাছে, যারা তাদের হেফাজতে ছিল। সেই তালিকায় কাদের নাম ছিল এখন পর্যন্ত আমরা জানি না। তারা দেশ থেকে পালালো কি করে, বা আদৌ পালিয়েছে কিনা তাও আমরা জানি না। আচ্ছা, আমরা অল্প কিছু লোককে বিচারের আওতায় আনতে দেখলাম, এবং ফর এক্সাম্পল সালমান এফ রহমানের বিরুদ্ধে খুনের মামলা। আর যার বিরুদ্ধে আপনি শেয়ার কেলেঙ্কারি নিয়ে কিংবা ব্যাংক লোপাট নিয়ে বা এস আলমের বিরুদ্ধে ব্যাংক খাওয়া নিয়ে মামলা করতে পারেন, তাদের বিরুদ্ধে আপনি 302 গেলেন। মানে যার যেদিকে যাওয়ার কথা না, তারটা সেদিকে গেলেন। এটা হয় কি, মামলার মেরিট কমে যায়, জনগণের বিশ্বাস কমে যায়, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, মানুষ মনে করে ও ওরা তো এখন পাওয়ারে নাই, এখন সব ওদের বিরুদ্ধে ঢালাও মামলা হবে। আবার যখন ওরা পাওয়ারে আসবে, তখন এগুলো সব ঢালাও মামলা হিসেবে বাতিল হয়ে যাবে। এবং এই কালচারের মধ্যে আমরা চলতেছি। এবং এখন তো ন্যারেটিভ আরো পাল্টে গেছে যে শেখ হাসিনা আসলে বিদেশে পালায় যান নাই, জানো নাই, তাকে জোর করে তাকে একটি বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে, এবং সেখান থেকে জোর করে তাকে মানে বাইর করে দেওয়া হয়েছে, যেটা আসলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি যদি চাইতেন, তার গায়ে স্পর্শ করার আগে এসএসএফ এর অনেক জায়গাগুলি পার হয়ে অনেকগুলি হইতে তিনি পালায় গেছেন, সেইটাই ঠিক। বাট ন্যারেটিভ এখন পাল্টানো হয়েছে। আমরা একটু মান্নাবের কাছে একটু জানতে চাইবো। আমাদের একজন দর্শক এইবার আমাকে প্রশ্ন করেছেন, এবার আমাকে এখন প্রতিষ্ঠানগুলি কি করেছে। আমি এটা জয় বলতে চাই, কোনো কিছু ধ্বংস করতে আসলে যত সহজে সম্ভব সেগুলিকে গড়ে তোলা বা সেগুলিকে শুশ্রূষা করা আসলে সম্ভব না। আপনি একজন কুস্তিগির বা একজন মুষ্টির হয়ে ফাইট করতে থাকবেন, ব্যাপারটা এরকম কখনোই হয় না। প্রতিষ্ঠানগুলি এখন কি করছে সেটা ক্ষেত্রে হচ্ছে আমার জবাব। প্রতিষ্ঠানগুলি শেখ হাসিনার 15 বছরের প্রতিষ্ঠান ধ্বংসের ফলে, এটা আমার মতামত, বাংলাদেশকে 35 বছর ভুগতে হবে ধ্বংসের মতো একটা প্রতিষ্ঠান নিয়ে। এটা একটু কম হতে পারে। মানে আপনি যদি একটু বলেন যে এই যুক্তরাজ্য জাপান এখানে যে রাজনৈতিক সমাবেশ করছে, এটা আসলে ঠিক হচ্ছে কিনা, আবার মানে ডক্টর ইউনূস যে বলতেছেন আসলে বিএনপির জন্য পারতেছি না আওয়ামী লীগকে ঠিকঠাক করতে, ওইটা নিয়ে এটা উনি যদি বলেন খুব মুশকিল। জানেন সবাই যে ডক্টর ইউনূস আমার ডাইরেক্ট টিচার ছিলেন। জি, ইউনিভার্সিটি ডাইরেক্ট টিচার থাকলে একটা অসুবিধা হয় না, সমাজের একটু বিয়ে লাগে। কিন্তু তারপরে আমি তো বলতে বাধ্য হচ্ছি, ধরেন এখন সবচেয়ে ভালো ক্রিকেটারকে আপনি ফুটবল খেলতে দেবেন, আমি দিনে ফুটবল ভালো খেলতে পারবেন কি? ওনার আপনি প্রথম থেকে যে বক্তৃতাগুলো করেন সেটা যদি খেয়াল করেন, উনি বলছেন বাংলাদেশ হবে একটা ফ্যামিলি।
আমরা ইনক্লুসিভ ডেমোক্রেসি করতে চাই। এই দুটো কথার কিন্তু কোনো ব্যাখ্যা দেননি, কিন্তু এটার ব্যাখ্যা একটাই দাঁড়ায় যে আপনি এদেরকে অ্যাকোমোডেট করে রাজনীতিটা করবেন। আমি এটাকে খারাপ ভালো কিছু বলছি না, কিন্তু আমি মনে করি ইটস এ হিউজ কোয়েশ্চেন ফ্রম ট্রানজিশন ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি। কিভাবে যাবে, যেটা ডেমোক্রেটিক ওয়ে? ডক্টর ইউনূস সম্ভবত মনে করছেন একটা ডেমোক্রেটিক ওয়েতে যেতে হবে। আমেরিকানরা তো সবসময় তাই বলে করে গণতান্ত্রিক পদ্ধতিতে এইটা করা যাবে না, এগুলো সব বলে। কিন্তু বাংলাদেশটা এরকম যে এত কিছু করবে, 15ই আগস্ট আপনি কিন্তু কিচ্ছু করতে দেননি, সেটাই রাইট, এবং এই পর্যন্ত তাদেরকে দিচ্ছেন না, সেটাই চলছে। কিন্তু আপনি বক্তৃতা যেগুলো করছেন এবং সেই ভিত্তিতে সেটা বুঝে সাগর ভাই তো বলেই দিল, কই তাদের তো ব্যান করি নাই, তাদেরকে তো সর্বেশ করতে রিসেন্ট করি নাই, চাকরি যেতে যেতে কোনোভাবে পাস করতে উনি পোস্টেড আউট হয়ে গেলেন, মানে আরেক দায়িত্বে চলে গেলেন। তো এই ক্রাইসিসটা আগে বুঝতে হবে। আমরা এই গণতন্ত্রের প্রত্যাবর্তনটা করবো যে সেই পদ্ধতি কি, এটা ট্রায়াল এন্ড এরর দিয়ে হতে পারে। আমি মনে করি যতদূর ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার রেখে করা যায় সেটা ভালো, আমি এটা প্রেফার করবো। এটা আমার ব্যক্তিগত চয়েস। ডক্টর ইউনূস যদি এটার পক্ষে থাকে আমি তার সাথে আছি, যদি উনি অন্য কিছু বলেন তাহলে সেটা বলবেন। কিন্তু আমি বলতে এইটা করতে গিয়ে আবার উনি মনে করেছেন যে গণতন্ত্রে কি আপনার জরুরি অবস্থা নাই, গণতন্ত্রে কি নিষেধাজ্ঞা নাই, গণতন্ত্রে কি 144 নাই, আছে তো। আপনি এগুলো চর্চা করেই কন্ট্রোল করতে পারতেন। আমরা যখন বলছি সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে দেন, সেটা আমাদের সবাই ছিল, কিন্তু এখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করবার কারণে আপনি শেখ হাসিনার বক্তৃতা বন্ধ করতে পারছেন না, অন্যান্য কাজ করতে পারছে না। এইখানে ডেফিনেটলি গভর্নমেন্টের স্ট্রং হওয়া দরকার ছিল। কেন আমাদের দেশটা অতখানি অভ্যস্ত নয়, অতখানি শিক্ষিত নয়। শেখ হাসিনা আবার বক্তৃতা করছে, তারপরে ওর কিছু হয়নি, তো ঠিকই আছে। কমন পিপল তো এরকম করে ধারণা করে, কিন্তু সাধারণত এরকমই হয়, মরে যাওয়ার পরে, পতন হবার পরে, পরাজয়ের পরে তাকে দেখা যায় না জনসমক্ষে। ব্যাপারটা এখন উল্টা হয়েছে, এই জন্য তাদেরকে বলছে স্ট্রেংথ আছে। যদি এরকম হয় যে সুশাসন দিয়ে ডক্টর ইউনূস গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারতেন, তাহলে শেখ হাসিনা আর আওয়ামী লীগ দিয়ে ফিরে আসতে পারতেন কিনা সমস্যা। কেন যে এই 15 বছর যে দুঃশাসন লুটপাট যা করছে, তার পক্ষে কোনো ন্যারেটিভ তো তারা তৈরি করতে পারতো না। তারা মানুষের কাছে কি নিয়ে আসবে? আমাকে ভোট দাও, আমি জনগণের পক্ষে আছি, তোমরা আমাকে সমর্থন করো। কেন এই 15 বছরে আমি এই কাজ করেছি, ওরা ভুল বলছে, এটা তারা বলতে পারবে না। কারণ হচ্ছে জলজান্ত এমন অনেকগুলো উদাহরণ আছে, মানে যেমন তার পিওর যে 400 কোটি টাকা কামাই করছে, অথবা ধরো এই যে দুটো মেট্রো স্টেশন ঠিক করতে লেগেছে মাত্র 100 কোটি টাকার নিচে, উনি বলেছে লাগবে 400 কোটি টাকা। তারপরে কত বড় চোর উনি নিচে, এটা তো বোঝা যাচ্ছে, মানুষ কিন্তু বোঝে। এর ফলে আমি মনে করি এটাও একটা ট্রায়াল এন্ড এরর ভেতরে যেতে পারে, কিন্তু তার সাথে সাথে একটা সুশাসন আর একটা দক্ষ শাসন, যেটা নিয়ন্ত্রণও করতে পারে, যেটা এনার্কি কিংবা ভায়োলেন্স কে কন্ট্রোল করবার মতো ক্ষমতা রাখে। নট ওই যে ছাত্রদের পার্টিদের সেরকম বলে না, কত তাড়াতাড়ি পুলিশটা অর্গানাইজ করতে পারেন, কত তাড়াতাড়ি সবগুলো এজেন্সিকে অ্যাক্টিভ করতে পারেন, কিন্তু গভর্নমেন্ট তো সেভাবে ফেল করছে। ফলে হয়েছে কি, এখন প্রশ্নটা বড় করে তৈরি হয়েছে, তো ওরাই কি আবার ফিরে আসবে? অনেকে ভাবছে এগুলো, এই ভাবনাটাও আপনি একদম মানে মৃত্যু ঘটাতে পারতেন যদি আপনি বাজার দরটা ঠিক করতে পারতেন, আপনি ট্রাফিক কন্ট্রোল করতে পারতেন, জ্যাম কমাতে পারতেন। এবং আবার বলি, এখন তো আসলে পুলিশের ঘুষটুস চলছে ভেতরে ভেতরে, শুরু হয়ে গেছে, মানে পুলিশের মধ্যে না, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন শুরু হয়েছে। এমনি মানা ভাই, এরকমও তো মানে তো আসলে শোনা কথাই, এই সরকারে যারা আছেন যে উপদেষ্টারাও কি ঘুষ খাচ্ছেন এখন? ওই বললাম, এটা একটা স্বীকৃতির মতো ব্যাপার হলে বেচারা একটু বিপদে পড়বে, তাদেরকে এটা ফেলতে চাই না, কিন্তু যদি করে থাকে তাহলে এর চাইতে বড় রকম সমালোচনা তো তাদের সামনে পড়তে হবে। কে খাতির করতে হবে বলে? তারপরে দৃশ্যমান যদি হয় বিষয়টা তাহলে হবে। তাছাড়াও যখন উনি এই ছাত্রদেরকে উপদেষ্টা নিয়োগ করলেন, তখন কিন্তু অনেকেই প্রশ্ন করেছে বিষয়টা, মানে ছাত্রদেরকে আন্দোলনে জিতেছে বলে ক্ষমতাই আনতে হবে, এটা তো একটা কথা না। দ্বিতীয় কথা, যদি আপনি আনলেনও তারপর তাদেরকে গাইড করবার প্রশ্ন ছিল, আপনি তাদের হাতেই কন্ট্রোল দিয়ে দিলেন, তারাই সব চালাতে যদি লাগে, তাদের তো লার্নিং এর পিরিয়ডটাই ঠিক মতো শেখা হলো না, তাহলে কি করবে? উনি যখন নিজে